শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। দর্শক, আজকের তারকা কথনটি আমরা সাজিয়েছি দুজন মানুষকে ঘিরে, এবং দুজন মানুষই আমাদের সকলের অতি শ্রদ্ধাভাজন এবং তারা বরণীয় স্মরণীয় সব কিছুই। শুরুতেই যে মানুষটির কথা বলতে চাই, তিনি বাংলাদেশের একজন গুণী চিত্রশিল্পী। তিনি বাংলাদেশের নতুন শিল্পাঙ্গিক পাপেটকে বিকশিত করেছেন এবং একই সাথে বাংলা টেলিভিশনে নাটকে তিনি কৃতিত্ব প্রদর্শন করেছেন। বাংলাদেশের একজন জনপ্রিয় ব্যক্তিত্ব, তিনি আমাদের সকলের ভীষণ 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 শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তিনি মোস্তফা মনোয়ার, এবং তিনি বর্তমানে হসপিটালে লাইফ সাপোর্টে আছেন। তাকে স্মরণ করে আজকে আমরা আমাদের তারকা কথনের সেটে আমন্ত্রণ করেছি বাংলাদেশ টেলিভিশনের সাবেক উপমহাপরিচালক এবং বাংলাদেশের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এবং সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের অধ্যক্ষ এবং জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব ক্ষমা হারুনকে, এবং স্বাগত আপনাকে জানাচ্ছি। এবং একই সাথে আরেকজন মানুষের কথা আজকে বলতেই হয়, যার গান শুনে স্বয়ং কাজী নজরুল ইসলাম বলেছিলেন মেয়েটি একদিন অনেক দূরে যাবে, এবং তিনি এই কাজী নজরুল ইসলামের সঙ্গীতকে নজরুল সঙ্গীত হিসেবে পরিচিত করিয়েছেন আমাদেরকে। এবং আজ তার মৃত্যুবার্ষিকী, তিনি আমাদের সকলের পরিচিত শ্রদ্ধাভাজন ফিরোজা বেগম, এবং তাকে স্মরণ করেই আমরা তারকা কথনের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তানভীর আলম সজীবকে। শুভ দুপুর। শুভ দুপুর। শুরুতেই চলে যেতে চাই ক্ষমা হারুন আপনার কাছে। যেমনটি বললাম যে মোস্তফা মনোয়ার তিনি একজন উদার শিল্পী, এবং তার উদ্ভাবনী এবং সৃজনী দক্ষতা আমরা সকলেই জানি। তার সম্পর্কে শুরুতেই কি বলতে চান? হ্যাঁ, জনাব মোস্তফা মনোয়ার, শিল্পী মোস্তফা মনোয়ার এবং আমাদের সকলের শিক্ষক তিনি। আমি তাকে দেখেছি টেলিভিশনে কাজের সূত্রে, এবং টেলিভিশনে যোগদান করার আগে থেকেই আমি তার সাথে পরিচিত ছিলাম। যেমন বাংলাদেশ টেলিভিশন সেটি তো স্থাপিত হয় 1964 সালে, এবং তার আগে যে 2-3 ব্যক্তি এই টেলিভিশন প্রতিষ্ঠার পেছনে ভূমিকা রেখেছিলেন, তার একজন জামিল চৌধুরী। কিছুদিন আগে তার আমরা জন্মদিন এখানে পালিত করেছি, এবং তারপর হচ্ছে মুস্তফা মনোয়ার। মুস্তফা মনোয়ার অনেক গুণী একজন মানুষ, নিঃসন্দেহে। হ্যাঁ, তিনি কলকাতা সরকারি আর্ট কলেজ, সেখান থেকে প্রথম মুসলিম গ্রাজুয়েট যিনি প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছিলেন। এবং তার এই মেধার কারণে পরবর্তীতে ঢাকায় যখন আর্ট কলেজ প্রতিষ্ঠিত হয় শিল্পী জয়নুল আবেদিনের নেতৃত্বে, তখন তিনি সেখানে যোগদান করেন। এবং তার অসামান্য কিছু পেইন্টিংস আছে যেগুলি এখনও বিভিন্ন জায়গায়, এবং আমি বঙ্গভবনেও দেখেছি তার পেইন্টিংস, এবং দেশে বিদেশে আছে, জাদুঘরে আছে। এইরকম একজন মানুষ যখন বাংলাদেশ টেলিভিশনে একদম প্রথমেই যোগদান করে, তখন তো বাংলাদেশ টেলিভিশন ছিল না, পাকিস্তান টেলিভিশন কর্পোরেশনের ঢাকা কেন্দ্র। এবং সবথেকে মজার বিষয় যে তখন কিন্তু আমাদের এই উপমহাদেশে টেলিভিশন খুব অপরিচিত একটি মাধ্যম, কারণ দক্ষিণ এশিয়াতে প্রথম টেলিভিশন কিন্তু স্থাপিত হয় এই ঢাকাতে, এবং সেটির নেতৃত্ব দিয়েছিলেন জামিল চৌধুরী এবং মুস্তফা মনোয়ার। এবং আপনারা সকলে অনেকেই জানেন যে ছোট্ট একটি ভবনে, এখন যেটি রাজুক ভবন, সেটি ছিল ডিআইটি ভবন। এই ডিআইটি ভবনের ছোট্ট পরিসরে একটা স্টুডিও, একটা ছোট্ট নিউজ রুম, এই নিয়ে কিন্তু টেলিভিশন ছিল। এবং সেখানকার মতো জায়গায় যেসব নাটক, যে সমস্ত সঙ্গীতানুষ্ঠান ওনারা তৈরি করেছেন, যেমন আমরা এখনই মনে করতে পারি মুখরা রমণী বশীকরণ নামে একটি নাটক, এবং শিশুতোষ একটি অনুষ্ঠান নতুন করি আমরাও, সেটা শিশুতোষ ব্যাপক জনপ্রিয় একটি অনুষ্ঠান। এবং পরবর্তীকালে যখন রামপুরাতে টেলিভিশন আসে, তখন সেই সময় তিনি প্রথমে যে কাজটা করেছিলেন, যেটা আমাদের বাংলাদেশ টেলিভিশনের অন্যতম শ্রেষ্ঠ যে নাটক আমরা সবাই স্মরণ করি, সেটা হচ্ছে রক্তকরবী। এবং টেলিভিশন সেটে যে এই ধরনের একটা প্রযোজনা তৈরি করা যায়, এত শিল্প বিভিন্ন ক্ষেত্রে তার যে সমস্ত মান, সেটা তার শিল্প নির্দেশনায় বলি, সেটা যারা অভিনয় করেছিলেন তাদের অভিনয় দক্ষতা এবং ক্যামেরার কাজ, লাইটিং ইত্যাদি সব মিলে এটা অত্যন্ত শিক্ষণীয় একটি কাজ। এবং
এই রক্তকরবী দেখে অনেকেই মানে পশ্চিমবঙ্গের অনেকেই কিন্তু বিস্মিত হয়েছিলেন যে এই ধরনের একটা কাজ টেলিভিশনে করা সম্ভব। এমনকি সত্যজিৎ রায় পর্যন্ত এই কাজটার আচ্ছা। খুব প্রশংসা করেছিলেন। এবং তো এই ধরনের নিঃসন্দেহে বেশ কিছু কাজ মোসা মনোয়ারের আছে। এবং মোসা মনোয়ার সম্পর্কে আরেকটু বলি, সজীব তো পরবর্তীকালে সজীবের বাবারা মোসা মনোয়ারকে খুব ভালো করে চিনতেন। একদম। লাল ভাই আমার খুব ঘনিষ্ঠ ছিলেন উনি। তা উনি কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে মুক্তিযুদ্ধের সময় ওনারা কিন্তু জামিল চৌধুরী, মোসা মনোয়ার এনারা কিন্তু সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে ওপারে চলে যান এবং যে সমস্ত মুক্তিযুদ্ধের ক্যাম্প সে সমস্ত জায়গায় ওনারা কিছু অনুষ্ঠান তৈরি করেন পাপেট দিয়ে এবং অন্যান্য কাজ করে যে, এবং এই প্রতি পাপেটের প্রতি ওনার যে একটা ভালোবাসা সেটা কিন্তু ওই সময় থেকেই তৈরি হয়। হ্যাঁ, 1975-এ আপনি জানেন যে বাংলাদেশ টেলিভিশন এই রামপুরা কেন্দ্রে সেনা অভ্যুত্থানের সময় 7ই নভেম্বর কয়েকজন কর্মকর্তাকে হত্যা করা হয়, 4 জন কর্মকর্তা, এবং সেখানে যাদের হত্যা করার লিস্ট ছিল তার ভিতর জামিল চৌধুরী এবং মোসা মনোয়ারও ছিলেন, কিন্তু ওনারা খবর পেয়ে সেই দিন আর আসেননি, যার জন্য ওনারা হয়তো বেঁচে যান, তা না হলে ওনারাও হয়তো একটা দুর্ঘটনার সম্মুখীন হতে পারতেন। একদম, আপনি পাপেটের কথা বললেন। আমরা জানি এই যে পাপেটের পারুল চরিত্রটি এবং শিল্পী ভাই হিসেবে তিনি যে আমাদের সকলের কাছে সমাদৃত, এই যে তার কাজগুলো সম্পূর্ণভাবে সকলের জন্যই আলাদা এবং বিস্ময়কর সব কাজ। এই কাজগুলো আপনার সাথে যখন তার প্রথম পরিচয় হয় বা একই প্রতিষ্ঠানে যখন আপনি কাজ করছেন, আপনিও একজন উপমহাপরিচালক ছিলেন, তিনিও একজন উপমহাপরিচালক ছিলেন, আপনার সাথে তার ইন্টারাকশনের জায়গাটা না না, কেমন আমি ছিল? তো অনেক পরে, তিনি যখন উপমহাপরিচালক ছিলেন তখন আমি বাংলাদেশ টেলিভিশনের একজন প্রযোজক হিসেবে সবাই যোগদান করেছি। কিন্তু তার আগে আমার একটা স্মৃতি আছে, যেন আমি থিয়েটারের উপর পড়াশোনা করেছি দিল্লি ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে। ওখান থেকে যখন আমি ফিরে আসি 1979 সালে, তখন উনি পারফর্মিং আর্ট একাডেমি নামে একটা প্রতিষ্ঠান ছিল, যেটা পরবর্তীকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাথে সংযুক্ত হয়ে যায়। এই পারফর্মিং আর্ট একাডেমি উনি প্রতিষ্ঠা করেছিলেন, এটার নির্বাহী পরিচালক ছিলেন। তা উনি আমাকে এবং সৈয়দ জামিল আহমেদ, যিনি ওই পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আমরা দুজনেই এনএসডির, তো আমাদের দুজনকে উনি নিয়েছিলেন ওখানকার প্রশিক্ষক হিসেবে। আচ্ছা। আমরা কাজ করতাম। আমি বিটিভিতে যোগদান করার আগ পর্যন্ত কিন্তু ওনার সাথেই ছিলাম পারফর্মিং আর্ট একাডেমিতে। এবং সেই সময়ে উনি রক্তকরবীর কাজটা শেষ করেন। এবং আপনাকে একটা মজার কথা বলি, আমি যখন বাংলাদেশ টেলিভিশনে পরীক্ষা দেই এবং আমাকে যখন ইন্টারভিউর জন্য ডাকা হয়, তখন আমাকে টেলিভিশন সম্পর্কে কথা অনেক কিছু জিজ্ঞাসা করা হচ্ছিল। সেখানে অনেক লোকজন ছিলেন। এর ভিতর আমি বললাম যে আমি টেলিভিশন খুব একটা দেখি না, আর আমি তো গত 3 বছর টেলিভিশন দেখতে পারিনি। আর আমি থিয়েটারের লোক, থিয়েটার করি, থিয়েটারের উপর পড়াশোনা করে এসেছি। তখন আমাকে বললেন যে আপনি কি থিয়েটার বা এই বাংলাদেশ টেলিভিশন সম্পর্কে কোনো অনুষ্ঠান সম্পর্কে বলতে পারবেন না? আমি যে হ্যাঁ পারবো, কারণ আমি মোসা মনোয়ারের রক্তকরবীটা দেখেছি এবং সেই রক্তকরবীর কিছু ছবি নিয়ে এবং আমি সংগ্রহ করেছি, এবং তার উপর আমি একটা লেখা লিখেছিলাম সাপ্তাহিক রোববার পত্রিকায় প্রথম। এই লেখাটার কারণে ওনারা তখন বললেন যে আপনি সাপ্তাহিক রোববারে লিখেছিলেন এই রক্তকরবী নিয়ে। আমি বললাম যে হ্যাঁ। তখন ওনারা খুব মানে ইমপ্রেসড হয়ে গেলেন, এবং আমি তো মানে মনে হলো যে আমি বোধহয় চাকরিটা পেয়ে যাচ্ছি বাংলাদেশ টেলিভিশনে, এবং তাই হলো। আমি এবং দুইজন, ফরিদুর রহমান আরেকজন, আমরা দুইজন যোগদান করি একসাথে, এবং তার কিছুদিন আগে আরও বেশ 11 জন প্রযোজক যোগদান করেছিলেন। এই সময়টায় আমরা কিছুদিনের জন্য মোসা মনোয়ার স্যারকে পেয়েছিলাম, এবং তিনি তখন যখন পারফর্মিং আর্ট একাডেমি বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাথে যুক্ত হয়ে যায়, তখন উনি জাতীয় সম্প্রচার একাডেমি, যেটা পরবর্তীকালে এখন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, ওখানে ছিলেন উনি অনেকদিন। জামিল চৌধুরী এবং উনি দুজনে তখন ওখানে ছিলেন। একটা খুব সুন্দর পরিবেশ ছিল, আমাদের প্রশিক্ষণগুলি কিন্তু ওখানে হতো।
বিভিন্ন এবং আমাদের টেলিভিশনের উপর। চ্যানেল আইয়ের সাথে কিন্তু তার খুবই হৃদ্যতাপূর্ণ একটি সেটা সম্পর্ক পরবর্তী ছিল। সময় চ্যানেল আই তো এসছে আরো পরে, এবং চ্যানেল আই যেমন চ্যানেল আইয়ের যারা প্রতিষ্ঠাতা ফরিদ রেজা সাগর, এরা তো সাগর তো সরাসরি ওনার সাথে কাজ করেছেন, বিশেষ করে যে সমস্ত অনুষ্ঠান, হ্যাঁ একটা মানে, এবং মোস্তফা মনোয়ার এমন একজন মানুষ যে তার কোনো শত্রু ছিল না, হ্যাঁ, এবং সবাই তাকে গুরু মনে করতেন। একদম। হ্যাঁ, টেলিভিশন বলেন, তার এমন একটা লোক যিনি চিত্রশিল্পে, যিনি সঙ্গীতে, যিনি নৃত্যশিল্পে, যিনি টেলিভিশনে, যিনি এবং চলচ্চিত্রে, মানে যে কোনো আপনার শিল্প মাধ্যম তার তার কিন্তু স্বতঃস্ফূর্ত জড়িয়ে পদচারণা মেলা। ছিল তার। আমরা যেমন ছোটবেলায় হ্যাঁ। বলতাম যে আমাদের বাংলাদেশের সত্যজিৎ রায়, মানে ও সব জায়গায় ওনার একটা বিচরণ ছিল, বিচরণ ছিল। সব যেই কারণে আমরা নতুন কুড়ির মতন একটা অনুষ্ঠান পেয়েছি। একদম। হ্যাঁ, হ্যাঁ, আমি তো এসেছি সেই 82-তে, আমি তখন ক্লাস 2-তে পড়ি। তখন ওনাকে খুব কম পেয়েছি, কিন্তু উনি যেরকম করে সবার সাথে ইন্টারাকশন করতেন সেটে থাকতেও, ওটা আমরা দেখতাম, তাকে থাকতাম, মানে মানে হি ওয়াজ লাইক এ গড। হ্যাঁ, ছোটবেলায় যেরকম একজন বড় মানুষকে দেখলে তার কাজ দেখে আসার পরে তাকে দেখা যেরকম, ওই ছোটবেলার অনুভূতিটা আমার একদম ওরকম। একদম, এবং মোস্তফা তিনি স্যারকে একজন নিয়ে। মানবিক শিক্ষকও আমরা তাকে বলতেই পারি। এবং আমাদের সকলের জন্য তিনি ভীষণ স্মরণীয় একজন মানুষ। এবং আরও একটি বিষয় এখানে একটু বলতে চাই, মোস্তফা মনোয়ার তাকে স্মরণ করে চ্যানেলের 4 নম্বর স্টুডিওতে কিন্তু আমরা নামকরণ করা হয়েছে, এবং সেই নামফলকটি যখন উদ্বোধন করা হয় সেই সময় তিনি সপরিবারে ছিলেন। চ্যানেল আইতে উপস্থিত ছিলেন, এবং সেখানে আমাদের অনেকেই উপস্থিত ছিলেন, ফরিদ রেজা সাগর থেকে শুরু করে সিরাজ স্যারও সেখানে ছিলেন, এবং খুবই আনন্দঘন পরিবেশে আমরা সেই অনুষ্ঠানটি সম্পন্ন করেছিলাম। সেখানে জহিরুদ্দিন মামুন ছিলেন, মুকিত মজুমদার, বাবু সহ অনেকেই ছিলেন। আমরা সেই অনুষ্ঠানের সেই সময়ের কিছু ছবি একটু দেখে আসি। আমাদের 4 নম্বর স্টুডিওতে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসেছিলেন। ওই যে পাপের পেছনে সেখানে একটি পাপেট শো হয়েছিল, আমরা জানি। এবং অনুষ্ঠান শেষে সেই ছবিটি কিন্তু তাকে বাধাই করে তার হাতে তুলে দেওয়া হয়েছিল, আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাকে বলে রাখি যে আজকে ফিরোজা বেগম কেউ আমরা স্মরণ করছি, একদম। কিংবদন্তি শিল্পী, এবং তার অনেক গান সজীব করেছেন। হ্যাঁ, আমরা মানে নজরুলের তানভীর আলম গান। সজীব ভাই আপনার কাছে হ্যাঁ, যেতে চাই। মানে আমি ওনার প্রতিও আমার শ্রদ্ধা নিবেদন করেছি, কারণ আমি ফিরোজা বেগমকে কাছ থেকে দেখেছি, ওনার প্রোগ্রাম করার সৌভাগ্য হয়েছিল। এবং আমার মনে আছে যে আমরা একই বৃন্তে নামে একটি অনুষ্ঠান করতাম, যে একই পরিবারের দুইজন, সে বাবা মেয়ে হতে পারে, বাবা ছেলে হতে পারে, আমরা বা তার সম্পর্কে ভাই আরো বোন কথা হতে বলবো, পারে, কথা শুনবো। একই তবে বৃন্তে। সেই পাপেট শো যে আমরা বলেছিলাম, এবং তার মোস্তফা মনোয়ারের হাতে সেই দিনের একটি ছবি আমরা তুলে দিয়েছি, সেটির কথা বলবো। আমরা সেই দিনের কিছু অংশ একটু দেখে আসি। জি। ছবি হয়ে গেছে, ফ্রেমিংও হয়ে গেছে। বাবা, জাদু আছে দেখি, জাদু সজীব ভাই, আপনার কাছেই জানতে চাই ফিরোজা বেগম সম্পর্কে। ওনাকে আমরা ওই যে, আমি যেরকম একটা সঙ্গীতের পরিবারে বেড়ে উঠেছি, তো সবার সব জায়গায় একটু অ্যাক্সেস ছিল আমার বেশি, বিভিন্ন জায়গায়। যেমন হারুন আঙ্কেল, যেমন মানে সবাই, মানে ওই সময়কার সবাই বাবার বন্ধু বলে। সেই জায়গার থেকে বের উঠতে উঠতে আমি দেশের বাইরেও চলে গেছি, কিন্তু ফিরোজা বেগমকে আমি বাংলাদেশে পাইনি। ফিরোজা বেগমকে আমি পেয়েছি ফিলাডেলফিয়াতে। উনি গেছেন অনুষ্ঠান করতে, উনি আর সোহরা হোসেন, ওনারা দুজন গেছেন। তখন আমি সবার সাথেই গান করি এবং কিবোর্ড পারফর্ম করি, মানে কিবোর্ডে অ্যাকম্পানি করি। তো ওই লাকটা অন্যরকম,
হঠাৎ করে আমাকে বলা হলো তুমি ফিরোজা বেগমের সাথে বাজাবে। বাহ। আচ্ছা বাবা, কোনো রিহার্সেল নাই, কিচ্ছু নাই, বসে গেলাম ওনার সাথে বাজাতে। পুরো প্রোগ্রাম প্রায় আধা ঘন্টা 45 মিনিটের মতো উনি গাইলেন, বাজালাম, অবলীলায় গেয়ে গেলেন। তখনও ওনার যথেষ্ট বয়স, আজ থেকে 10 বছর আগে, না 25 বছর হয়ে গেছে। 25 বছর আগে। হ্যাঁ, 25 বছর আগেকার কথা বলছি। আমি তো দেশেই আছি 18 বছর। হ্যাঁ, 25 বছর হয়েছে। ওনার মৃত্যু হয়েছে আজকে 10 বছর হলো। আজকে আমরা 10 বছর পালন করছি। তো তখনকার এক্সপেরিয়েন্স হচ্ছে আমি ভয় পাচ্ছি বাজাতে। উনি বলছেন না 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 না, বাজাও বাজাও বাজাও, কোনো অসুবিধা নেই, সবাই তো আমরাই, আমাদেরও তো ভুল হতে পারে। উনি যেভাবে বললেন, আমি Easy একটা করে ছোট দিলেন। মানুষ, আমাকে যে সাহস দিয়ে কথাটা বললেন, তারপরে আরো অনেক কথা হলো। এই তারপরে আর এতে দেশে এলাম, দেশে এসে কথা হলো, কাজ হলো। তারপর আবার শাফিন ভাইয়ের সাথে কাজ হলো। এই শাফিন ভাইকে আমরা কয়েকদিন আগে হারালাম। একদম। তাই না? এবং আপনি শাফিন আহমেদের কথা বললেন, আমরা শাফিন আহমেদকেও খুব সম্প্রতি হারালাম। তাই তো বলছি। মানে ভীষণ দুঃখজনক একটি ব্যাপার। এবং আরও একটি দুঃখজনক ব্যাপার নিয়ে আমরা কথা বলছি যে মোস্তফা মনোয়ার শ্রদ্ধেয়, তিনি লাইফ সাপোর্টে আছেন এবং স্রষ্টার কাছে আমরা সকলেই প্রার্থনা করি তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক। তাই। এবং আবারও যেতে চাই আপনার কাছে, মোস্তফা মনোয়ার সম্পর্কে আপনি বলছিলেন। হ্যাঁ, আমি ফিরোজা বেগমকেও কথা বলছিলাম, ওনাকে স্মরণ করছিলাম যে ওনার সাথে আমি কয়েকটা প্রোগ্রাম, মানে গানের অনুষ্ঠান আমার করার সৌভাগ্য হয়েছিল। এবং আমার মনে আছে ওই সময়টায় মোস্তফা মনোয়ার সাহেবও বাংলাদেশ টেলিভিশনে আবার ফিরে এসেছিলেন কিছুদিনের জন্য। উনি সেই 75 সালে যে বের হয়ে গেলেন, আবার পরবর্তীকালে 90-এর কিছু আগে উনি এসেছিলেন। ওই একই বৃন্তেটা ওই সময় হচ্ছিল। উনি আমাকে ফিরোজা বেগম সম্পর্কে বেশ কিছু বলেছিলেন তার সম্পর্কে, এবং একই বৃন্তেতে উনি এবং তার ভাই আসাফুদ্দৌলা দুজনে মিলে সঙ্গীত পরিবেশন করেছিল। এবং ওনার যে কাছ থেকে যে আমি একটা নতুন ছেলে তখন সেই সময়, কিন্তু ওনার যে আন্তরিকতা এবং সহযোগিতা, যা এত বড় শিল্পী অথচ আমরা তখন একজন সাধারণ প্রযোজক, কিন্তু তার প্রতি যে আচরণ, এগুলি কিন্তু অসাধারণ, এগুলি মনে রাখার মতো। হ্যাঁ, একদম। এই ধরনের মানুষরা যখন আসলে আমাদের মতন বয়সে ছোট, একদমই কম জানি এরকম মানুষের সংস্পর্শে আসে, আমরা তখন আসলে প্রথমটা হচ্ছে শ্রদ্ধা থেকে ভয় পাই। হ্যাঁ, ফিরোজা বেগমকে আমি ওইটা পাইনি ওনার মধ্যে, ওনার কথায় পাইনি। ওনাকে দূর থেকে দেখে ভয় লাগতো, ফিরোজা বেগম, হ্যাঁ এরকম একটা আছেই সবার মধ্যে। কিন্তু ওনার সাথে যখন কথা বলেছি, যখন কাজ করেছি, যেরকম হারুন আঙ্কেল বললেন যে উনি আপন করে নিতে জানতেন। একদম। এবং প্রকৃত অর্থে তিনি একজন শিল্পীই ছিলেন। শুধু শিল্পী না, এই যে এই প্রসঙ্গে বলি, তিনি যখন বাংলাদেশ টেলিভিশনে ছিলেন, উনি কিন্তু সরাসরি, আমার মনে আছে, আমার নাটকের সেটে উনি এসে উপস্থিত হতেন। হ্যাঁ, উপস্থিত হয়ে দেখতেন যে হারুন এই লাইটটা একটু ঠিক করো তো, এইভাবে হ্যাঁ, লাইটটা ঠিক করার পরে দেখা গেল যে পুরো দৃশ্যটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ক্যামেরা, এগুলি কিন্তু উনি প্রত্যেক প্রযোজকের সেটে উনি আসতেন, দেখতেন এবং কিছু কিছু জায়গায় পরামর্শ দিতেন কি করা যায়। এবং উনি একটা কথা বলতেন যে একটা জিনিস মনে রেখো, যে প্রত্যেকটা শিল্প মাধ্যমের একটা সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতা কিভাবে অতিক্রম করা যায়, সেটা হচ্ছে একজন পরিচালকের বা একজন প্রযোজকের কাজ। এই সীমাবদ্ধতা অতিক্রম করার জন্যে যেই ধরনের নানা উপকরণ আমরা ব্যবহার করি, হ্যাঁ, ক্যামেরা, লাইট, সেট, পোশাক, প্রপ, এবং সর্বোপরি যারা পারফর্ম করে, অ্যাক্টরস, পারফর্মার, যেমন সিঙ্গারও যারা শিল্পী, তারাও পারফর্মার। এবং কিন্তু যখন টেলিভিশনে তারা কাজ করছে, তখন টেলিভিশন কিন্তু আবার একটা, উনি বলতেন টেলিভিশন কিন্তু আবার পারফর্মিং আর্ট না, এটা হচ্ছে নন পারফর্মিং আর্ট। কিন্তু এটার ভিতর পারফরমেন্স দিয়ে আমরা ওইটাকে এমনভাবে তুলে ধরবো যাতে দর্শকরা মনে করবে যে হ্যাঁ, সত্যি সত্যি আমার চোখের সামনে
ঘটনাগুলি আমরা ঘটছে। পারফরমেন্সের কথা বলছিলাম, আমরা মোস্তফা মনোয়ার প্রসঙ্গও আজকে, এবং আমাদের চ্যানেলের যে 4 নম্বর স্টুডিও, মোস্তফা মনোয়ার স্টুডিও, সেই দিন যেদিন উদ্বোধন হলো সেদিন কিন্তু তারকা কথনের সেটে পাপেট দল ছিল এবং সেখানে দর্শকদের জন্য তারা একটি পাপেট শো করেছিল। আমরা সেই পাপেট শোর একটি অংশ দেখে আসি। इधर मुक्ति है मुक्ति जानी ना बस नहीं तो गर्दन फुटा कर देगा जानी 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 कोई लगे सीधा ऐ उल्लू का पट्टा लगाकर दम हम 1 2 3 4 बोलेगा। যুদ্ধকে ভিত্তি করে একটি পাপেট শো ছিল, আমরা দেখতেই পেলাম। এবং সব শেষে বলতে চাই যে আমাদের যারা শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের যে যাদেরকে আমরা স্মরণ করতে চাই এবং যাদেরকে আমরা ফলো করি সব সময়, সেই মানুষগুলো সব সময় যাতে ভালো থাকে সে প্রত্যাশা আমরা সকলে করি। এবং সব শেষে বলতে চাই যে মোস্তফা মনোয়ার আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমরা ফিরোজা আলমকে নিয়ে কথা বললাম, আমরা ফিরোজা বেগম সহ কথা বললাম এবং মোস্তফা মনোয়ারকে নিয়ে কথা বললাম। ফিরোজা বেগম অবশ্যই যেখানেই থাকুন স্রষ্টা তাকে যেন ভালো রাখে সেই প্রত্যাশা আমরা রাখি। এবং সবশেষে বলতে চাই আপনাদেরকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই আমাদের আয়োজন উপভোগ করেছেন। আপনাদের সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের আয়োজন থেকে এখানে বিদায় নিচ্ছি।